আচ্ছা, সবাইকে আপনাদের 6th এপ্রিলের নিউমেরিক্যাল মেথড ক্লাসে স্বাগতম। গত ক্লাসে আমরা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন সলভ নিয়ে ডিসকাস করছিলাম, অনেক হায়ার ডাইমেনশনের কথা বলছিলাম। তো আজকে আমরা জাস্ট একটা গজিয়ান এলিমিনেশন দিয়ে একটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন কিভাবে সলভ করতে হয় সেটা ডিসকাস করব। একটু মনোযোগ দিয়ে দেখেন, স্লাইডটা বানাইতে আমার বেশ সময় লেগেছে। আচ্ছা, গজিয়ান এলিমিনেশনে যেটা করা হয় সেটা আমরা গত ক্লাসে বলছিলাম যে একটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনকে এরকম ম্যাট্রিক্স আকারে লেখা হয়। এই যে দেখেন, এই প্রথমটার দিকে লক্ষ্য করেন, নিচের লাইনগুলি এখন দেখেন না, তাহলে একটু মাথা তালগোল পাকা যাইতে পারে, আমি নিজেও বুঝতেছি না কিছু। যে এখানে দেখেন যে একটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন তিনটা ইকুয়েশন ছিল, 5x1 plus 4x2 plus 6x3 সমান সমান 11, 10x1 plus 6x2 plus 7x3 সমান সমান 25, আরেকটা হচ্ছে 3x1 plus 5x2 plus 2x3 সমান সমান 8। তাহলে এখন এই কোএফিসিয়েন্টগুলো নিয়ে যে 5 4 6, এখানে দেখেন 5 4 6, 10 6 7, 10 6 7, 3 5 2, 3 5 2, ওই পাশে হচ্ছে 11 25 8, এই কোএফিসিয়েন্টগুলো দিয়ে আমরা এখানে যেটা ম্যাট্রিক্স মতো তৈরি করতেছি, আর ডান দিকে কনস্ট্যান্টগুলো আছে। এখন এইটাকে আমাদের আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সে কনভার্ট করতে হবে, অর্থাৎ আমাদের কি করতে হবে, এই দুইটাকে জিরো করতে হবে এবং এইটাকে জিরো করতে হবে। এখন আমরা জাস্ট দুইটাকে দেখাইছি, কারণ এই স্টেপে, প্রথম স্টেপে আমরা কি করব, যে এই দুইটাকে জিরো করার চেষ্টা করব, তারপরের স্টেপে আমরা এইটাকে জিরো করার চেষ্টা করব। তাহলে কি হবে, ফরওয়ার্ড এলিমিনেশনের কাজ শেষ হবে এবং আমরা একটা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স পেয়ে যাব, এবং তারপরে আমরা কি করব, ব্যাক সাবস্টিটিউশনে যাব। আচ্ছা, এখন আমাদের টার্গেট এই দুইটাকে জিরো বানানো। এখানে প্রথম যে ইকুয়েশনটা আছে এটাকে বলা হয় হলো পিভট ইকুয়েশন। যেমন আপনি যদি নিজের গোড়ালির উপর ভর দিয়ে ঘুরেন তাহলে এই কাজটাকে বলা হয় হলো পিভটিং, ঠিক আছে, এবং যে গোড়ালিটাকে বলা হচ্ছিল পিভট। তো পিভট ইকুয়েশন মানে হলো যে ইকুয়েশনটার আসলে কোনো চেঞ্জ হয় না। যেমন গোড়ালির উপর ঘুরলে গোড়ালির পজিশনের কিন্তু চেঞ্জ হয় না, অন্য সব জায়গায় চেঞ্জ হয়, গোড়ালিটা কিন্তু পজিশনটা কিন্তু ফিক্স থাকে। কাজেই পিভট ইকুয়েশন হচ্ছে এই মুহূর্তে একদম প্রথম ইকুয়েশনটাকে আমরা বলতেছি হলো পিভট ইকুয়েশন, কারণ এইটার মান আমরা আনচেঞ্জ থাকবে, অন্তত এই প্রথম দুইটা জিরো করার সময় এই প্রথম ইকুয়েশনের আমরা কোনো পার্মানেন্ট চেঞ্জ করব না, এই জন্য এটাকে বলা হচ্ছে পিভট ইকুয়েশন। আচ্ছা, এখন এখানে কাজটা কি করা হয় সেটা একটু দেখি। এখানে দেখেন পিভট ইকুয়েশনের প্রথম যে এলিমেন্টটা থাকে এই এলিমেন্টটাকে, এখানে এটা হলো 5, এটাকে বলা হয় হলো পিভট এলিমেন্ট, অর্থাৎ দ্য ফার্স্ট নন জিরো কোএফিসিয়েন্ট অফ এ পিভট ইকুয়েশন ইজ পিভট এলিমেন্ট। যে পিভট ইকুয়েশনের প্রথম নন জিরো কোএফিসিয়েন্টটাকে আমরা বলি হচ্ছে পিভট এলিমেন্ট। এখন এখানে দেখেন, এখানে আছে কত 5, এখানে আছে কত 10, তাহলে প্রথম ইকুয়েশনকে আমরা যদি 2 দিয়ে গুণ করি তাহলে এই 5টা কত হয়ে যাবে 10, এই 4টা হয়ে যাবে 8 এবং এই 6টা হয়ে যাবে 12। তখন সেকেন্ডটা থেকে বিয়োগ করলে কি হবে, 10 থেকে 10 বিয়োগ করলে এই 10টা 0 হয়ে যাবে। এটাই তো আমরা চাচ্ছিলাম, ঠিক আছে, যে 10টা 0 হয়ে যাক। কাজে এই যে 2 দিয়ে গুণ করবো বলতেছি, এটা কোত্থেকে পাচ্ছি, কারণ এখানে আছে 10, এখানে আছে 5, কাজে 10/5 মানে হলো 2। এই কারণে আমি বলতেছি যে প্রথম ইকুয়েশনকে আমি 10/5 বা 2 দিয়ে গুণ করব, যাতে করে এই 5টা 10-এর সমান হয়ে যায় এবং তখন বিয়োগ করলে যাতে এই 10টা 0 হয়ে যায়। ঠিক আছে, এই কারণে এখানে দেখেন আমরা ইনটু 10/5 লিখছি, যে পিভট ইকুয়েশনটাকে আমরা এটাকে ইনটু, আসলে এটা ক্রস না, যে পিভট ইকুয়েশনটা আমরা 10/5 দিয়ে গুণ করতেছি এবং গুণ করে যেটা পাওয়া গেছে এটা উপরে লাল দিয়ে লিখছি, দেখেন 5টা হয়ে গেছে 10, 4টা হয়ে গেছে 8, 6টা হয়ে গেছে 12, 11টা হয়ে গেছে 22। আচ্ছা, এখন এই লাইনটা একটু দেখেন, এই প্রথম ইকুয়েশনটাকে বলা হয় হচ্ছে R1, সেকেন্ড ইকুয়েশনটাকে বলা হয় হলো R2, আর থার্ড ইকুয়েশনটাকে বলা হয় হলো R3। কাজে এখানে যেহেতু R1 পিভট ইকুয়েশন, কাজে এটা ফিক্সড থাকবে আপাতত।
আচ্ছা, তো এখন যেটা বলতেছিলাম, কাজে এখানে আসলে কি বলছে, আমরা মুখে যেটা বলছি সেটা এখানে দেখানো হয়েছে যে আর টু হচ্ছে সেকেন্ড রো, আর টু ড্যাশ মানে হলো সেকেন্ড রো একবার চেঞ্জ হয়ে পড়লে যেটা পাওয়া যাবে সেটা হলো আর টু ড্যাশ। আর টু হলো অরিজিনালি সেকেন্ড রো এর যে ভ্যালু ছিল 10, 6, 7 আর 25, আর আর টু ড্যাশ হবে হলো এটা এখন চেঞ্জ করে সেকেন্ড রো এর যে অবস্থা হবে, এই যে নিচে লাল দিয়ে লেখা হয়েছে 0, -2, -5, 3, এটা হলো আর টু ড্যাশ। তাহলে কি বলতেছে, আর টু ড্যাশ ইকুয়াল টু আর টু ড্যাশ মানে নতুন যে আর টু, সেটা হলো পুরাতন আর টু মাইনাস 10/5 ইন্টু আর ওয়ান। অর্থাৎ এই রো ওয়ান বা প্রথম ইকুয়েশনটাকে আমরা 10/5 বা 2 দিয়ে গুণ করতেছি, তারপরে সেকেন্ডটা থেকে বিয়োগ করতেছি। এখন প্রথম ইকুয়েশনটাকে 2 দিয়ে গুণ করলে কত হচ্ছে, আবার বলি, 5টা হয়ে যাচ্ছে 10, 4টা হয়ে যাচ্ছে 8, 6টা হয়ে যাচ্ছে 12 এবং 11টা হয়ে যাচ্ছে 22। তাহলে বিয়োগ করলে কি পাওয়া যাবে, 10 - 10 = 0, 6 - 8 = -2, আর হচ্ছে 7 - 12 এটা হচ্ছে -5, আর ওই পাশে হবে হচ্ছে 25 - 22 = 3। তাহলে এইভাবে আমাদের একটা জিরো পেয়ে গেলাম। এখন বাকিটা বুঝতে পারতেছেন, এরপরে প্রথম ইকুয়েশনটা তো আনচেঞ্জ আছে, এখন থার্ড ইকুয়েশনের এই 3টাকে আমার জিরো বানাইতে হবে। তার মানে হচ্ছে কি, এই প্রথম ইকুয়েশনকে আমি যদি 3/5 দিয়ে গুণ করি তাহলে এই 5টা শুধুমাত্র জিরো হইতে পারে। তো সেই কাজটাই আমরা করব, যে আমরা এখন কি করতেছি, প্রথম ইকুয়েশনটাকে 3/5 অর্থাৎ 0.6 দিয়ে গুণ করতেছি। 0.6 দিয়ে গুণ করলে প্রথম ইকুয়েশনটা কি হয়ে যাবে, 5টাকে 0.6 দিয়ে গুণ করলে হবে 3, 4টাকে 0.6 দিয়ে গুণ করলে হবে 2.4, 6টাকে 0.6 দিয়ে গুণ করলে হবে 3.6, মানে 3/5 মানে যেহেতু 0.6, কাজে 6কে 0.6 দিয়ে গুণ করলে হচ্ছে 3.6, আর ওই পাশে 25কে 0.6 দিয়ে গুণ করলে হচ্ছে হলো 6.6। এটা মনে হয় আমি একটু ভুল লিখছি, সরি, 6কে 4কে 5কে 0.6 দিয়ে গুণ করলে হচ্ছে 3, 4কে 0.6 দিয়ে গুণ করলে 2.4, 6কে 0.6 দিয়ে গুণ করলে হচ্ছে 3.6 এবং 11কে 0.6 দিয়ে গুণ করলে হচ্ছে 6.6। এখন এটা যদি আমরা থার্ড ইকুয়েশন থেকে বিয়োগ করি তাহলে কি হবে, 3 - 3 হবে 0। এই পুরো এই স্টেপের ক্যালকুলেশনগুলো সবুজ দিয়ে দেখানো হচ্ছে। 3 - 3 0, 5 - 2.4 2.6, 2 - 3.6 -1.6, ডান দিকে হবে হচ্ছে 8 - 6.6 = 1.4। তাহলে এটা কিভাবে, এটা আমরা সাংকেতিক ভাষা দিয়ে কিভাবে লিখবো, r3 ড্যাশ, তার মানে হচ্ছে এটা ছিল হলো r3 অরিজিনাল r3 বা রো3 আর ইকুয়েশন 3, এটা হলো r3 ড্যাশ। r3 ড্যাশটা কি হবে, r3 থার্ড ইকুয়েশন মাইনাস 3/5 ইন্টু r1, অর্থাৎ প্রথম ইকুয়েশনকে 3/5 দিয়ে গুণ করলে ওই যে উপরে সবুজ যেটা আছে ওইটা পাওয়া যাচ্ছে, এবং তারপরে এটার থেকে এটা বিয়োগ করলে কি হবে, 3 থেকে 3 বিয়োগ করলে হচ্ছে 0, 5 থেকে 2.4 বিয়োগ করলে হচ্ছে 2.6, 2 থেকে 3.6 বিয়োগ করলে হচ্ছে -1.6, আর ডান দিকে হচ্ছে 8 থেকে 6.6 বিয়োগ করলে থাকতে হচ্ছে 1.4। এখন কি হবে, এখন যেটা হবে, আমি যেটা বললাম যে নিচের ওটা এটা থাকা উচিত হয় নাই, কোনোভাবে রয়ে গেছে। এখন দেখেন, এখন প্রথম ইকুয়েশন দিয়ে আমার আসলে আর কোনো কাজ হচ্ছে না, কারণ প্রথম ইকুয়েশন দিয়ে আমি কি করতেছি, এই দুইটাকে জিরো বানাই দিচ্ছি। এখন আমি যদি প্রথম ইকুয়েশন দিয়ে এই 2.6কে জিরো বানাইতে যাই তাহলে সমস্যা কী হবে, 2.6কে আমি হয়তো 4কে কিছু দিয়ে গুণ করে 2.6 থেকে বিয়োগ করলে এটা জিরো হয়ে যাবে ঠিকই, কিন্তু আবার এইখানে তখন এই জিরো থেকে এই 5 ইন্টু সামথিং মাইনাস হয়ে এই জিরোটা আবার নন জিরো হয়ে যাবে, কাজে প্রথম ইকুয়েশন ব্যবহার করা যাবে না। আমরা এখন সেকেন্ড ইকুয়েশনটাকে বানাবো হচ্ছে পিভট ইকুয়েশন। এর কারণ কি, কারণ সেকেন্ড ইকুয়েশনের প্রথম কোএফিসিয়েন্ট হচ্ছে 0, কাজে আপনাকে আপনি যত কিছু দিয়েই গুণ করেন না কেন সেকেন্ডটা থেকে বিয়োগ করলে এটা জিরোই থাকবে, থার্ডটা থেকে বিয়োগ করলে আর কি। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমার পিভট ইকুয়েশন হচ্ছে সেকেন্ডটা, যেটার কালার আপাতত রেড। এখন আপনি একটা জিনিস দেখেন যে পিভট ইকুয়েশন তো আমরা পেয়ে গেলাম, তাহলে পিভট এলিমেন্ট কত, আমরা কি বলছিলাম যে পিভট ইকুয়েশনের প্রথম নন জিরো এলিমেন্টকে পিভট এলিমেন্ট বলে।
কাজে এখানে পিভট এলিমেন্ট হচ্ছে কত -2, এখানে পিভট এলিমেন্টটা হচ্ছে -2। এখন আগের মতোই দেখেন, এখানে আছে -2, এখানে আছে 2.6। তার মানে হচ্ছে কি, সেকেন্ড ইকুয়েশনকে আমি 2.6 বাই -2 দিয়ে গুণ করে থার্ডটা থেকে বিয়োগ দিব। সেই কথাটাই এখানে আমরা কোথায় জানি লিখছি, এই যে এখানে দেখেন যে R3 ডবল ড্যাশ, যে R3 তো রো 3 সর্বপ্রথম ছিল 352, একবার চেঞ্জ হয়েছে 0, 2.6, -1.6। এখন এটা আবার চেঞ্জ হবে, যে এই 2.6টাকে আমি 0 বানায় ফেলবো। তার জন্য কি করতেছি, R3 ডবল ড্যাশ, অর্থাৎ R3 এর নতুন মান, রো 3 এর নতুন মান হবে হচ্ছে R3 ড্যাশ, পুরাতন যে R3টা ছিল একটু আগেই, সেটাকে 2.6 বাই, সেটা থেকে বিয়োগ করবেন কত, 2.6 বাই -2 দিয়ে R2 ড্যাশ, অর্থাৎ আমাদের পিভট ইকুয়েশনকে গুণ করে বিয়োগ করবেন। ঠিক আছে, তাহলে সোজা কথা হচ্ছে এই সেকেন্ড ইকুয়েশনটাকে R2 ড্যাশ যেটা, সেটাকে 2.6 বাই -2 অর্থাৎ -1.3 দিয়ে গুণ করতে হবে। গুণ করলে কি হবে, 0কে -1.3 দিয়ে গুণ করলে হচ্ছে হলো 0, এগুলা হলো সায়ান দিয়ে দেখানো হয়েছে। -2কে -1.6 দিয়ে গুণ করলে হচ্ছে 2.6, -5কে -1.3 দিয়ে গুণ করলে হচ্ছে হলো 5 তেরং 65, অর্থাৎ 6.5। এটা আসলে নেগেটিভ হবে না, আমি ভুলে নেগেটিভ লিখছি। আর 3কে আমি যদি -1.3 দিয়ে গুণ করি তাহলে কত হবে, -3.9। তাহলে এরকম, তাহলে পিভট ইকুয়েশনকে আমরা কত দিয়ে গুণ করলাম, 2.6 বা -2 দিয়ে গুণ করলাম, তাহলে এই ভ্যালুটা পাওয়া গেল। এখন যখন এটাকে আমি থার্ড ইকুয়েশন থেকে বিয়োগ দিব, তাহলে কত হবে, 0 - 0 = 0, 2.6 - 2.6 = 0, -1.6, এটা -3 হবে, এটা +6.5 হবে। আসলে আমি একটু ভুল করছিলাম, -1.6 এর থেকে -6.5 বিয়োগ করলে এটা যাচ্ছে -8.1। আর ওই পাশের ক্যালকুলেশনগুলো আমি ইগনোরই করে যাচ্ছি, এটা একটু বলে নেই। যে এখানে কত হবে, যে 1.4 এর সাথে 3.9 যোগ হয়ে যাবে, যেহেতু এটা মাইনাস আছে এটা প্লাস হয়ে যাবে, তাহলে হয়ে যাবে হচ্ছে 5.3। তার মানে হচ্ছে কি, আমরা এখন এই সেকেন্ড ইকুয়েশনটাকে পিভট ইকুয়েশন হিসেবে ব্যবহার করে আমরা থার্ড ইকুয়েশনের এই ভ্যালুটাকেও 0 করে ফেললাম। তাহলে এখন কি হয়ে যাচ্ছে, একটা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স পাওয়া যাচ্ছে। এখানে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, তার মানে আমাদের ফরওয়ার্ড এলিমিনেশনের কাজ শেষ। এখন আমরা ব্যাক সাবস্টিটিউশনের কাজ করে আমরা x1, x2, x এর মান বের করব। এই অংশটাকে আমি পরের পেজে আবার কপি করে নিলাম। কাজে এখন থার্ড ইকুয়েশনটা মানে আসলে কি, এখানে যেহেতু x1 আর x2 এর কোএফিসিয়েন্ট 0, তার মানে হচ্ছে যে -8x3, এটা এই থার্ড কলামটা যেহেতু x3 এর জন্য বা x3 এর কোএফিসিয়েন্টের জন্য, তাহলে -8.1x3 সমান হবে হলো 5.3। রাইট হ্যান্ড সাইডে আছে কত, 5.3। তার থেকে x3 এর মান পাওয়া গেল -0.654320988। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে এত ঘর পর্যন্ত নিলাম কেন? কারণ x3 এর মানে যদি সামান্য একটু ভুল থাকে, সেটা x2 এর মানকে আরো ভুল এনে দিবে, এবং তারপর x1 এর মানে আরো ভুল হয়ে যেতে পারে। ঠিক আছে, এই কারণে আমরা x3 এর মানে দশমিকের পরে এত ঘর পর্যন্ত রাখছি, কারণ এখানে সামান্য একটু ভুল x2 এর মানে আরো বড় ভুল তৈরি করবে, এবং x2 এর মানে বড় ভুল x1 এর মানে আরো বড় ভুল তৈরি করবে। এই কারণে এখানে আমাদের প্রিসিশনটা বা দশমিকের পরে বেশি ঘর পর্যন্ত রাখাটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে এখন দেখেন, তাহলে থার্ড ইকুয়েশন থেকে আমি কি পাচ্ছি, এখানে যেহেতু x1, x2 এর কোএফিসিয়েন্ট 0, কাজে পাচ্ছি হলো -8.1x3 সমান হচ্ছে 5.3। সেখান থেকে x3 এর মান পাচ্ছি হলো -0.654320988। এরপরে হচ্ছে নাও ফ্রম সেকেন্ড রোতে x1 এর কোএফিসিয়েন্ট 0, কিন্তু পরের দুইটা কি, -2x2 -5x3 = 3। কাজে আমরা ইকুয়েশন যেটা পাচ্ছি -2x2 -5x3 = 3, সেখান থেকে সাইড চেঞ্জ করে x2 এর মান পেয়ে যাচ্ছে হলো 3 + 5x2 ডিভাইডেড বাই -2। কাজে আমরা x2 এর মান পেয়ে যাচ্ছি হলো 0.1358022469। এটা হচ্ছে আমাদের x2 এর মান।
এখন 1 নাম্বার ইকুয়েশনটা কি আসছে, 5x1 প্লাস 4x2 প্লাস 6x3 সমান সমান 11, কাজে সেটা লিখে ফেললাম 5x1 প্লাস 4x2 প্লাস 6x3 সমান সমান 11। সেখান থেকে x1 এর মান পেয়ে যাচ্ছে হলো 11 মাইনাস 4x2 মাইনাস 6x3 ডিভাইডেড বাই 5। তাহলে কি এখন x2 আর x3 এর মান বের বসায় আমরা x1 এর মান পেয়ে গেলাম। কাজে এইভাবে আমরা একটা গজিয়ান এলিমিনেশনের মাধ্যমে অঙ্ক করতে পারি। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আপনার প্রসেস যদি কারেক্ট থাকে তাহলে একদম শেষে গিয়ে গজিয়ান এলিমিনেশন কি হবে, 1 নাম্বার ইকুয়েশনটা একবারও চেঞ্জ হবে না, 2 নাম্বার ইকুয়েশনটা একবার চেঞ্জ হবে এবং 3 নাম্বার ইকুয়েশনটা 2বার চেঞ্জ হবে। অর্থাৎ প্রথম ইকুয়েশনটা একবারও চেঞ্জ হবে না, সেকেন্ডটা একবার চেঞ্জ হবে, থার্ডটা 2বার চেঞ্জ হবে। আচ্ছা, এখন আরেকটা টপিক তখন বাদ পড়ে গেছিল, সেটা হচ্ছে নরমালাইজেশন। এটা একটু বোঝেন, ঠিক আছে? এখানে দেখেন যে আমাদের কি বলা হয়েছিল যে এই দুইটাকে গজিয়ান এলিমিনেশন, এই দুইটাকে 0 করাই হচ্ছে আমাদের টার্গেট, এবং পিভট ইকুয়েশনের প্রথম যে এলিমেন্টটা সেটাকে আমরা বলি হচ্ছে পিভট এলিমেন্ট, ঠিক আছে? কাজে এখানে পিভট এলিমেন্ট কত, 5। এখন আপনি দেখেন আমরা যখন অঙ্ক করছিলাম প্রথমে কি করছিলাম, যে প্রথম ইকুয়েশনকে 10/5 দিয়ে গুণ করে সেকেন্ডটা থেকে বিয়োগ করছিলাম। তার কারণ ছিল হচ্ছে যে সেকেন্ড ইকুয়েশনের প্রথমে আছে 10 আর প্রথম ইকুয়েশনের প্রথমে আছে 5। তারপর আমরা কি করছিলাম, থার্ড ইকুয়েশনকে 3/5 দিয়ে গুণ করে ফার্স্ট ইকুয়েশনকে 3/5 দিয়ে গুণ করে থার্ড এটার থেকে বিয়োগ করছিলাম। কারণ 3/5 দিয়ে গুণ করলে প্রথম ইকুয়েশনের 5টা 3 হয়ে যাবে, তখন 3 মাইনাস 3 কত হবে, 0 হবে। তাহলে প্রতি ক্ষেত্রেই আপনারা দেখেন যে প্রথম ইকুয়েশনটাকে আমরা কিন্তু প্রথম ক্ষেত্রে 10/5 দিয়ে গুণ করছি, তারপরে এবারে 3/5 দিয়ে গুণ করছি। তার মানে কি বারবার আমরা 5 দিয়ে একই সংখ্যা দিয়ে বারবার ভাগ করতেছি। এখন 5 দিয়ে কেন ভাগ করতেছি, কারণ প্রথম ইকুয়েশনের পিভটে প্রথম কোএফিসিয়েন্টটা হচ্ছে কত, 5। এই কারণে আমরা বারবার 5 দিয়ে ভাগ করতেছি। এখন এখানে 3টা ইকুয়েশনের জন্য আমরা 2বার 5 দিয়ে ভাগ করলাম, কিন্তু 100টা ইকুয়েশন হলে আমরা কি করব, 99 বার 5 দিয়ে ভাগ করব। এটা আসলে একটা মিসইউজ না, কারণ বারবার একই কাজ করার তো কোনো মানে হয় না, ঠিক আছে? এটার জন্য কি বলতেছে যে শুরুতেই কি করতে হবে, পিভট ইকুয়েশনটাকে পিভট এলিমেন্ট দিয়ে ভাগ করতে হবে। ফলে কি হবে, একদম এই প্রথম কোএফিসিয়েন্টটা হবে হলো 1, এবং উনি আপনাদের ভালোভাবে নেতৃত্ব দিতে পারবেন, ঠিক আছে? কাজেই যেটা বললাম যে 5, আমি একটু ঘুম ধরাতে হয়তো একটু দু একটা কথা ওলটপালট হয়ে যেতে পারে, যে এখানে আসলে আপনার কাজে এখানে কি হচ্ছে যে প্রথমবারে আমরা কি করছি, যে প্রথম ইকুয়েশনকে 10/5 গুণ করে সেকেন্ডটা থেকে বিয়োগ করতেছি, তারপরে হচ্ছে যে প্রথম ইকুয়েশনকে 3/5 দিয়ে গুণ করে থার্ডটা থেকে বিয়োগ করতেছি। কাজে যেহেতু প্রতিবার আমরা 5 দিয়ে ভাগ করতেছি, কাজে বারবার 5 দিয়ে না ভাগ করে আমরা কি করব, একবারে এই প্রথম ইকুয়েশনকে 5 দিয়ে ভাগ করে রাখবো। এইভাবে আমরা এই যে পিভট ইকুয়েশনকে পিভট এলিমেন্ট দিয়ে ভাগ করে রাখলাম, যাতে করে পিভট এলিমেন্টটা 5 থেকে 1 হয়ে যায়। এই প্রসেসটাকে, এই পিভট ইকুয়েশনকে পিভট এলিমেন্ট দিয়ে ভাগ করার প্রসেসটাকে বলা হয় হচ্ছে নরমালাইজেশন। এবং নরমালাইজেশনটা কেন করা হয়, আপনার এই বারবার যাতে 5 দিয়ে ভাগ করতে না হয়, বারবার যাতে পিভট এলিমেন্ট দিয়ে ভাগ করতে না হয়, সেই জন্য নরমালাইজেশনটা করা হয়। কাজে আবার পিভট এলিমেন্টের ডেফিনেশনে দেখে নেন, ফার্স্ট নন জিরো কোএফিসিয়েন্ট অফ পিভট ইকুয়েশনকে আমরা বলতেছি পিভট এলিমেন্ট। আচ্ছা, এটা স্কেলিং হবে না, এটা নরমালাইজেশন হবে। যে নরমালাইজেশন হচ্ছে কি, যে ডিভাইডিং পিভট ইকুয়েশন উইথ পিভট এলিমেন্ট। স্কেলিং কথাটা আমি এখানে ভুলে লিখছি, পরে চেঞ্জ করে দিব। আচ্ছা, এরপরে হচ্ছে যে পিটফলস অফ গসিয়ান এলিমিনেশন। আমরা এতক্ষণ যে মেথডটা দেখলাম এর খারাপ দিকগুলো কি কি। প্রথমটা হচ্ছে যে ডিভিশন বাই জিরো। সাম মেজার্স ক্যান বি টেকেন টু রিডিউস দ্য প্রবলেম অর দ্য প্রবলেম ইজ নট ওয়েল কন্ডিশন। ডিভাইড বাই জিরো প্রবলেমটা কখন হয়, আপনি এখানে দেখেন আমি কি করতেছি, বারবার 5 দিয়ে ভাগ করতেছি। এই 5টা আসলে কি, পিভট এলিমেন্ট। কাজে এমন যদি হয় যে পিভট ইকুয়েশনের প্রথম এলিমেন্টের কোএফিসিয়েন্টটা 5 না হয়ে 0 হয়ে গেল, তখনই কি হবে, এই যে 10/5 3/5 না হয়ে 10/0 3/0 হয়ে যাবে, এক বিশাল কেলেঙ্কারি, ঠিক আছে? কাজেই ডিভাইড বাই জিরোটা কখন হয়, যদি পিভট ইকুয়েশনের পিভট এলিমেন্ট যেটা প্রথম কোএফিসিয়েন্ট যেটা, সেটা যদি 0 হয়ে যায়, তখন আপনার ডিভাইড বাই জিরোটা হতে পারে। আরও কিছু কারণ আছে, তবে এটাই প্রধান কারণ।
আচ্ছা, তারপরেরটা হচ্ছে রাউন্ড অফ এরর। এটা হচ্ছে যে ফ্লোটিং পয়েন্ট এর কারণে কি হয়, ফ্লোটিং পয়েন্টের কিছু লিমিটেশন আছে যে সব ডিজিট আমরা সেভ করতে পারি না, কাজেই পরের ডিজিটগুলো হারায় যায়। এই হারায় যাওয়ার ব্যাপারটাকে আমরা বলছি রাউন্ড অফ এরর। এবং রাউন্ড অফ এররের ফলে কি হয়, আমার যেহেতু অনেকগুলো ইকুয়েশন যদি থাকে, সাপোজ আপনার x1 থেকে x100 পর্যন্ত 100টা আননোন আছে, 100টা ইকুয়েশন আছে, তখন কী হবে, রাউন্ড অফ এররের কারণে x100 থেকে x99, তার থেকে 98, মানে ইকুয়েশনের সংখ্যা বেশি হলেও এই সামান্য একটু রাউন্ড অফ এররও বিশাল সমস্যার তৈরি করে। হয়তো ওইখানে কোনো সমস্যা তৈরি করে না, কারণ যখন আগাইতে আগাইতে আগের ইকুয়েশনগুলোতে আসবেন তখন সমস্যা তৈরি করে। তারপরে থার্ড আরেকটা বলতেছে ইল্ড কন্ডিশন সিস্টেম। এটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে বিস্তারিত আলোচনা করব যে ইল্ড কন্ডিশন সিস্টেমটা আসলে ঠিক কী জিনিস। আচ্ছা, এখন যেটা বললাম যে ডিভাইড বাই জিরোটা কখন হয়, এই যে এখানে দেখানো হয়েছে যে এখানে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন আছে, তিনটা ইকুয়েশন, তিনটা আননোন, কিন্তু প্রথম ইকুয়েশনে x1 এর কোএফিসিয়েন্ট 0 বা পিভট এলিমেন্টটা হচ্ছে 0। ফলে কি হচ্ছে যে এখানে যখন আপনি গজিয়ান এলিমিনেশন করতে যাবেন তখন কি হবে, প্রথম ইকুয়েশনটাকে 4/0 দিয়ে গুণ করে সেকেন্ডটা থেকে বিয়োগ হবে। মানে 4/0 করতে গিয়ে ক্যাক করে আপনার প্রোগ্রাম ক্র্যাশ করে অবস্থা খারাপ হতে থাকবে, ঠিক আছে? তাহলে এটা দূর করার উপায় কি, জাস্ট আপনি দেখেন এইখানে এই সেকেন্ড ইকুয়েশনে যদি ফার্স্টে নিয়ে আসেন তখন কী হবে, পিভট এলিমেন্টে এখন আছে 0, কিন্তু এই সেকেন্ডটা ফার্স্টে নিয়ে আসলে কী হবে, পিভট এলিমেন্ট হয়ে যাবে 4। এবং এই জিনিসটা আমরা পুরোপুরি, কাজেই এটা খুব সহজেই, কারণ ইকুয়েশনের অর্ডার চেঞ্জ করলে তো আসলে আর সলিউশন চেঞ্জ হয় না। কাজে এখানে কী হচ্ছে, জাস্ট যে ইকুয়েশনের প্রথম মানে পিভট এলিমেন্টটা নন জিরো আছে সেটাকে উপরে নিয়ে আসতে হবে, যাতে করে আর ডিভাইড বাই জিরোর ব্যাপারটা না ঘটে। আর এই জিনিসগুলো আমাদের অঙ্ক করা শুরুর আগে খেয়াল রাখা দরকার। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই থাকলো। নেক্সট দিন আমরা অন্য যে ইল্ড কন্ডিশন সিস্টেমটা কী জিনিস সেটা নিয়ে এটা খুব ইন্টারেস্টিং আলোচনা করব এবং আরও কিছু জিনিস দেখব। তো আজকের ক্লাস এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ। পরীক্ষায় অনেক সময় এই গজিয়ান এলিমিনেশনের অঙ্ক আসে, কাজে আপনারা অঙ্কটা ভালো মতো দেখবেন কিভাবে কি করতে হয়। সবাইকে ধন্যবাদ।